সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাকিবিল্লাহ, লেখক, সাবেক ছাত্রনেতা, এবং আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন মোহাম্মদ আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ৮ ডিসেম্বর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগ সাংসদের মামলার প্রতিবাদে মানববন্ধন। আইপিওতে পরিশোধিত মূলধনের ৪০% শেয়ারের বাধ্যবাধকতা। সংরক্ষিত বনে আওয়ামী লীগ নেতার ইটভাটা। ২০১০ দুর্নীতি, বিদ্যুৎ অবকাঠামো, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সুযোগ থাকলেও উন্নতি করতে পারছে না বাংলাদেশ, উন্নয়ন কৌশল সম্মেলনে বক্তারা। ২০১১ পদ্মা সেতু দুর্নীতিতে সমালোচিত আবুল হোসেনের অধীনে যাচ্ছে বিটিআরসি। গণবিজ্ঞপ্তি ছাড়াই উত্তর ও দক্ষিণ ঢাকা সিটির ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ। ক্ষমতাসীনদের চাপে নেতা হানিফের জনসভায় শিক্ষকদের টাকায় তোরণ, ব্যানার, ফেস্টুন। ২০১২ জলবায়ু তহবিল পাওয়া ৩১টি এনজিও অনভিজ্ঞ, ১০টি আওয়ামী লীগ সমর্থনপুষ্ট। সাংসদের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের প্রতারণায় থমকে আছে সরকারি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। ২০১৩ একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে সমঝোতার ভিত্তিতে পুনঃ তফসিলের দাবি সুজনের। সরকারের শেষ সময় তড়িঘড়ি অনুমোদন, অতিরিক্ত ব্যয় কেনা হচ্ছে রেলের ১৫০ কোচ। ২০১৪ শীঘ্রই হচ্ছে না ডিসিসি নির্বাচন, সরকারি কর্মকর্তার বদলে দলীয় নেতা নিয়োগ পেতে পারেন। মেডিকেলে ভর্তি সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখার দাবি প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের। ২০১৫ পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ সাংসদের কর্মী সভা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ২০১৬ চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ভারতের সঙ্গে চুক্তি হচ্ছে। প্যারাসিটামল সিরাপ পানে ২৮ শিশু মৃত্যুর মামলায় তদন্তে গাফুলতি। কাপাসিয়া সাব রেজিস্ট্রি অফিস অনিয়মী নিয়ম যেখানে। ২০১৭ ২০০ কোটি টাকার সার গায়ে প্রভাবশালী ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশ। ডিবির অপহরণ ও চাঁদাবাজি অভিযোগ করে আরও বিপাকে ব্যবসায়ীরা। উন্নয়ন ভাবনায় সবচেয়ে অবহেলিত গ্রন্থাগার। ২০১৮ ঋণখেলাপিদের বিচারে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার চাই অর্থনীতিবিদ মইনুল ইসলাম। বাংলাদেশি সংখ্যালঘুরা ভারতে পালাচ্ছে, বিএসএফের দাবি। ভারী শিল্পের সক্ষমতার ৫০%ই অব্যবহৃত, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। ২০১৯ বিদ্যুৎ কেন্দ্রের কয়লায় মূসক ছাড় প্রত্যাহারের দাবি টিআইবি। ঘাস রক্ষায় খেলার মাঠের গেটে তালা, দেখভালে নেই কমিটি। ২০২০ হাইকোর্ট অর্ডার সিকিউরিটি ফর মুজিব মুরালস স্কাল্পচার। মুরাল বিল্ড ইন 63 ডিস্ট্রিক্টস, 380 উপজেলাস। ক্যাবিনেট সেক্রেটারি। মুজিবের ভাস্কর্য ভাঙচুর রাষ্ট্রদ্রোহের মামলা। স্থানীয় রাজনীতিতে যুক্ত বড় ভাইদের প্রশ্রয় বেপরোয়া ৩০ কিশোর গ্যাং। ভাতাপ্রাপ্ত প্রায় ২,০০০ বীর মুক্তিযোদ্ধার বয়স ৫০-এর নিচে। ২০২১ হাইকোর্ট সিক্স লিস্ট অব তিতাস গ্রাবার্স ইন 90 ডেজ। ইউপি নির্বাচন বিনা ভোটে জয়ের পথে ৪৮ প্রার্থীর সবাই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। ২০২২ শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা ব্যাংক মালিকদের অনিয়মে উৎসাহিত করবে পিআরআই। পুলিশ বিএনপি সংঘর্ষ, নিহত ১। রাজনৈতিক বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন, মাত্র ২টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়। ২০২৩ বাংলাদেশে অ্যাক্রেডিটেশন কাউন্সিল ৫ বছরের কর্মশালা ১৩৫টি, অ্যাক্রেডিটেশন একটিও না। ঢাকার ওসিরা ঢাকাতেই, বদলি না হওয়ার পেছনে দেন দরবার। সাইদ খোকন ও তার স্ত্রীর সম্পদ ২৩৮ কোটি টাকা।
বাকি বিল্লাহ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম জলবায়ু তহবিল পাওয়া 63 এনজিওর অর্ধেকই অনভিজ্ঞ। এই অনভিজ্ঞতার ফলাফল কী ধরনের হতে পারে? প্রজেক্ট পাওয়ার জন্য অনেকে নানান অভিজ্ঞতার সনদ বানিয়ে নিয়ে আসে। অভিজ্ঞদের বাছাই করবার উপায় কী? এবং এই ধরনের প্রক্রিয়ার মধ্যে আসলে রাষ্ট্র কোন কোন ধরনের হুমকিতে পড়তে পারে? অনভিজ্ঞ যারা এই জলবায়ু তহবিল যারা পেয়েছেন, আমার মনে হয় তাদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব। এইখানে জলবায়ু তহবিল যেই মানে গ্রিন ক্লাইমেট ফান্ড GCF, তার নিজেরই আসলে কিছু বৈষম্যমূলক নীতি আছে। সেই বৈষম্যমূলক নীতির কারণে যেই জলবায়ু তহবিলের যেই লক্ষ্যমাত্রা ছিল, এবং আমাদের মতো দেশ যারা ক্লাইমেট ক্রাইসিসে মানে রিয়েল ভিকটিম যারা, তারা যেভাবে এই তহবিলগুলি পাওয়ার কথা ছিল, সেখানে কিছু বৈষম্যমূলক নীতির কারণে এটা অলরেডি এটার লক্ষ্যমাত্রা থেকে অনেক পেছনে আছে। এই তহবিলটা জাতীয় এবং আঞ্চলিক যে সংস্থাগুলি, আমাদের মতো জলবায়ু পরিবর্তনের ভিকটিম যারা, তাদের জাতীয় এবং আঞ্চলিক সংস্থাগুলি যেভাবে এই কাজগুলি করার দরকার ছিল, সারা পৃথিবীতে দেখা গেছে যে আসলে মানে তাদের এই মূল ফান্ডের ক্ষেত্রে তাদের বিশ্ব ব্যাংক, ADB, UNDP এই ধরনের বড় সংস্থাগুলি এটার বড় ভাগটা নিয়ে যায়, এবং সেইটা 2015 থেকে 23 পর্যন্ত এই 5টা বড় সংস্থা এটার প্রায় 60% বেশি তহবিল তারা নিয়ে নিছে। তাদের শর্তের যে জায়গাগুলি, যেই জায়গায় আমরা আরেকটা ক্রাইসিসে পড়তেছি, সেই জায়গায় আমাদের মতো দেশগুলির এমনিতেই দুর্নীতি এবং অদক্ষতার সমস্যা আছে, এবং তাদের শর্তের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অ্যাক্সেসিবিলিটি প্রায় নাই বললেই চলে। এখন এর পরে আইসা যেই ছাড়কৃত তহবিলের যেই ফান্ড, যেটা আমাদের যখন পাওয়ার কথা ছিল তারও 3 বছর পরে পাইছি, সেটা পাওয়ার পরে এই টাকাগুলি আমরা কিভাবে খরচ করছি। এখন দেখা যাচ্ছে যে এইখানে ফার্মার্স ব্যাংকের যেই লুটপাট, বিগত সময়ে ব্যাংক খাতের কাহিনী আমরা সবাই জানি, সেটার মধ্যে দিয়ে জলবায়ু তহবিলের একটা বড় টাকা ফার্মার্স ব্যাংক গচ্ছিত ছিল, সেখান থেকে লোপাট হয়ে গেছে। এর বাইরে এই তহবিলের টাকা খুলনা এবং সাতক্ষীরার মতো জায়গায়, যে জায়গায় জলবায়ু তহবিলের মূল টাকাটা লাগার কথা, মানুষের সুপেয় পানি, সেইখানে দেখা গেছে যে সড়কে বাতি, ইকো পার্ক এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। ফলে যা যা ঘটছে এর মধ্যে, যেই 63টা সংগঠন কাজ পাইছে, এটা আমার মনে আছে যে প্রথম আলোর একটা বিস্তারিত রিপোর্টের মধ্যে যে সরকারি দল সংশ্লিষ্ট, সরকারি দল আওয়ামী লীগের সংশ্লিষ্ট, এবং এর মধ্যে বেশিরভাগ সংগঠনেরই যাদের জলবায়ু নিয়ে কাজ করার কোনো দক্ষতা নেই, কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, শুধুমাত্র সরকারি দলের তদবির এবং লবির মধ্যে দিয়ে তারা এই কাজগুলি পাইছে, এবং সেই পুরা প্রকল্পগুলির ডিজাইনই যেটা আমাদের এটার কোনো কাজে আসবে না, রিয়েল জলবায়ু ক্রাইসিস সমাধানের যেই জায়গায় এটা কাজে লাগার কথা কাজে লাগবে না। ফলে এখন যেটা করতে হবে যে এই সংগঠনগুলি তারা কি কি স্পেসিফিক প্রকল্প নিছে, কতটুক বাস্তবায়ন করছে, তার মধ্যে সেটা নেসেসারি ছিল কি না, এটা যদি একটা পর্যালোচনা করা হয়, এখানে যদি একটা টিম এই যারা জলবায়ু ফান্ড পাইছে এবং তাদের প্রকল্পগুলি এগুলি যদি পর্যালোচনা করে, এর মধ্যে অনভিজ্ঞ যারা, অদক্ষ যারা, এবং এটা যে কিভাবে আসলে একটা টাকা লোপাটের প্রক্রিয়া হিসাবে এটা করা হয়েছে, এটা খুব সহজেই ধরা পড়ে যাওয়ার কথা। ধরে নিলাম সরকারের সহযোগিতায় করেছে, কিন্তু এটি তো একটি নতুন প্রজেক্ট, নতুন একটি প্রকল্প, নতুন কাজ। এখানে অভিজ্ঞ সংস্থা বা এনজিওগুলো আসবার সুযোগ কোথায়? 63টার মধ্যে অর্ধেকের বেশি তাদের কোনো ট্র্যাক রেকর্ড নাই, কিন্তু আমি যতদূর জানি যে আমাদের উপকূলীয় অঞ্চলগুলিতে অসংখ্য ছোট বড় সংগঠন বিভিন্ন ক্লাইমেট ক্রাইসিস কেন্দ্রিক কাজ বহু বছর ধরে করে। এই তালিকাটা যেহেতু এখানে পুরা প্রক্রিয়াটাই ছিল যে এই ফান্ডটা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, GCF এর যেই বৈষম্যমূলক নীতি নিয়ে আলাপ করতেছিলাম, তারা দুইটা ভাবে তারা টাকাটা ছাড় করে, একটা হচ্ছে অনুদান, আরেকটা হচ্ছে ঋণ, কম সুদে হইলেও ঋণ। এখন দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর মতো, UNDP তারা অনুদানের বেশিরভাগটা নিয়ে নিচ্ছে, এবং আমাদের মতো দেশের জন্য জলবায়ু তহবিল ঋণ আকারে দেওয়া হচ্ছে। এবং আমি দেখছিলাম যে কোনো একটা ডাটায় যে আমরা অলরেডি $13 বিলিয়ন মতো আসলে এই জায়গায়, মানে আমাদের মতো দেশগুলি ওই বৈষম্যমূলক নীতির কারণে, এক হচ্ছে যে আমার এইখানে যেই দুর্নীতি অদক্ষতা, এবং আমার বিগত ফ্যাসিস্টদের টাইমে আমরা তো জানি যে প্রত্যেকটা কাজেরই তার একটা পরিকল্পনা ছিল, টাকা লোপাট এবং টাকা পাচার, এবং
জলবায়ুর এই যে সংগঠনগুলি এই ফান্ড পাইছে সেখানেও আমরা নিশ্চিতভাবে দেখতেছি যে এই একই ধরনের সম্পৃক্ততা আছে। এটার প্রকল্প ডিজাইনের মধ্যে 100 বিঘা জমি এটা কারো একজনের ব্যক্তিগত সুবিধার কারণে উনি ইকো পার্ক করছে, সড়কে বাতি লাগা, এটা তহবিলের টাকা শেষ করে ফেলছে। এইখানে এই বিচারটাই করা হয় নাই যে কারা এই কাজটা করতে পারবে, কাজগুলি কি দরকার, সেই বিচারটাই যেহেতু হয় না, এবং কি কাজ করবে কি আসলে? কাজ করবে, ফলে কারা কাজ করবে এর কোনো কিছুই কোনো পর্যালোচনা এবং কোনো টার্গেট ছাড়া করা হয়েছে। আমানুল্লাহ আমান, আপনার কাছ থেকে একটু শুনি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম চতুর্থ ধাপে বিনা ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা কমে গেছে নাকি কমিয়ে দেওয়া হয়েছিল? এবার তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য গণ অভ্যুত্থানে গিয়েছিল নাকি তাদের মধ্যে আসলেই একটা রাজনৈতিক জাগরণ এসেছে? গত 3টি নির্বাচনে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা জীবনের প্রথম ভোটটি দিতে গিয়ে নানাবিধ প্রতিকূলতার মধ্যে পড়েছে, পাশাপাশি নির্বাচন নিয়ে যে আগ্রহটা হারিয়ে ফেলার যে একটা অপচেষ্টা এই অবৈধ সরকার থেকে তৈরি হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার থেকে, যার কারণে নির্বাচন যে একটা সময় বাংলাদেশে, সারা বাংলাদেশে একটা উৎসবের বিষয় ছিল। নির্বাচন মানে একটি সামাজিক উৎসব এবং সেই উৎসবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের ভোটাধিকার প্রয়োগ করার সক্ষমতা আছে তারা সেই উৎসবে সামিল হতো, এবং যাদের ভোটাধিকার দেওয়ার মতো বয়স হয়নি তারাও সেই উৎসবে সামিল হতো। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবেই এই উৎসবটিকে একটি আতঙ্কের জায়গায় নিয়ে গিয়েছিল গত ফ্যাসিস্ট সরকার। যেমন 2014, 18 এবং 24-এর নির্বাচনে আমরা দেখেছি যে মানে মাইকিং করেও মানে ভোটারদেরকে উপস্থিত করা যাচ্ছে না। আবার দেখা গেছে একজন তরুণ ভোটার ভোট দিতে গেল, তাকে বলা হয়েছে যে আপনার ভোট তো হয়ে গেছে, বা ওনার বাবা ভোট দিতে গেছে, সে অপমানিত হয়েছে। সর্বশেষ যে 7ই জানুয়ারির ডামি নির্বাচন হলো, সেখানে বাংলাদেশের মানুষ নজিরবিহীনভাবে একটি নীরব প্রতিবাদ করেছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে, যে না, ভোটকে একটি আতঙ্কের জায়গায় নিয়ে হয়ে যাচ্ছে। সুতরাং আগ্রহ এই রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যে ফ্যাসিজমকে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সমাজে যে ফ্যাসিস্ট যে ভয়াবহ দানবীয় রূপ ধারণ করেছিল, সেই জায়গা থেকে মানে প্রত্যেকে মনে করেছে, ইন্ডিভিজুয়ালি মনে করেছে যে না, আমি তো ভোট দিতে পারবো না, সুতরাং আমার অধিকার যেখানে প্রয়োগ করতে পারছি না সেখানে আগ্রহ না থাকাটা খুবই স্বাভাবিক বিষয়। সেই জায়গা থেকে তরুণ প্রজন্মের মধ্যে এবং যারা সিনিয়র সিটিজেন আছে তাদের মধ্যেও যে ভোট এমন একটা ধারণা জন্ম নিয়ে গেছে যে বাংলাদেশে ভোট আর হবে না, এবং ভোট বিদ্বেষী মনোভাব এবং ভোট নিয়ে কোনো রকম আগ্রহ থাকার কোনো কারণ সাধারণ মানুষের মধ্যে ছিল না। একই কারণে রাজনীতি বিমুখ একটি প্রজন্ম ডেফিনেটলি যে মানুষের তো রাজনীতি করার যারা করছে, তো সেখানে তো অন্যতম একটি মৌলিক মাধ্যম হচ্ছে যে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। সেটি থেকে টোটাল জাতিকে বারবার বঞ্চিত করে তারা ভোটকে যে একটি ভোট যে বাংলাদেশের একটি সংস্কৃতি ছিল, আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, সেই বিষয়টিকে তারা একটি আতঙ্কের জায়গায় নিয়ে গেছে এবং ভোটকে শুধুমাত্র একটি নাম কয়াস্তে যে না, এখানে এত তারিখে ভোট হবে, সেটা ওরা ওদেরভাবে নিয়ে যাবে। আপনি যদি জানেনই যে আপনার ভোটটি কোনো কার্যকর ভূমিকা রাখবে না প্রার্থীদের বিজয়ী হওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু ভোট দেওয়ার কোনো আগ্রহ থাকে না। তো সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে প্রজন্ম মনে করেছিল যে না, আমার ভোটাধিকার পুনরুদ্ধার করা উচিত, এবং সেই পুনরুদ্ধারের দাবিতেই কিন্তু এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে, শুধু পিঠ বাঁচানোর জন্য গণ অভ্যুত্থানে গিয়েছিল না, তাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস বা এক ধরনের কৌতূহল অবশ্যই যে আপনি বঞ্চিত হতে হতে একটা জায়গায় গিয়ে, আমরা যেমন বলি যে দেয়ালে পিঠ থেকে গেছে, বঞ্চিত হতে হতে গিয়ে তরুণ প্রজন্ম মনে করেছে যে আমাদের অধিকার আদায়ের জন্য এটা সবচেয়ে বড় সুযোগ, এবং সেই সুযোগের সবাই সদ্ব্যবহার করেছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এটা দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বলে তারা নেমেছে, এই কথা যদি আমরা বলি তাহলে এই প্রজন্মের অপমান করা হবে। অধিকার আদায়ের সচেতনতার জায়গা থেকে এই, তার মানে তাদের মধ্যে দেশপ্রেম বা নিজের অধিকার দাবি দেওয়া সম্পর্কে একদম আপনি সচেতনতা, যে প্রজন্ম কথা বলার স্বাধীনতার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য, এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান সামনে রেখে যারা জীবন দিতে পারে, সেই প্রজন্মকে তো আমরা নিয়ে গর্ব করি, এবং এটা তাদের স্বদেশ প্রেমের চেতনা থেকে, রাজনৈতিক সচেতনতা, অবশ্যই দেশপ্রেমের এবং রাজনৈতিক সামাজিক সচেতনতা থেকেই প্রজন্ম মনে করেছে যে না, এই ভয়াবহ ফ্যাসিস্টকে এখন বিদায় নেওয়ার বা বিদায় করার বা ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সেই কারণেই সবাই নেমেছে রাস্তায়। বাকিবা, আপনার কাছ থেকে আর একটু জিনিস জানতে চাচ্ছি। 2020 সালের একটি সংবাদের শিরোনাম আমরা দেখলাম, কুষ্টিয়ায় শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর, হেফাজতের আমির সহ 3 জনের বিরুদ্ধে মামলা। এটি কি আসলে ধর্মীয় কারণে ভাঙচুর হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছিল? হেফাজত তো তার কিছুদিন আগেই শেখ হাসিনাকে বলেছিল কওমি জননী, ওই সময় কেন অবস্থান বদলে গিয়েছিল আসলে? হেফাজত ইসলাম
এবং তার সাথে আওয়ামী লীগের যেই দ্বন্দ্ব, এটা আমার সবসময় মনে হয়েছে যে এটা আসলে আমাদের মৌলিক দ্বন্দ্বগুলিরে আড়াল করার একটা ছদ্ম দ্বন্দ্ব বারবার আমাদের সামনে আসছে, নানান ধরনের ইস্যু আসছে। কিন্তু এইখানে গণতন্ত্র প্রশ্নে, মানুষের জীবনের মৌলিক সংকটের প্রশ্নে এবং আমাদের জাতীয় স্বার্থের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নে হেফাজতে আমরা আসলে কখনো ওই দ্বন্দ্বটা তৈরি করতে দেখি নাই। এটাকে আমরা সবসময় যেটারে আমরা বলতেছি যে মানুষের মৌলিক সংকট আড়াল করে, যে কালচারাল ওয়ার, একটা ছদ্ম দ্বন্দ্ব, একটা ফেক দ্বন্দ্ব। প্রসঙ্গত আমি বলি, ধরেন ভারত প্রসঙ্গে আমাদের কতগুলি গুরুতর অমীমাংসিত ইস্যু আছে এবং এটা আমাদের রাজনৈতিক মর্যাদা পুনরুদ্ধারের প্রশ্ন। কিন্তু আমরা দেখতেছি যে এক ধরনের ফেক ভারত বিদ্বেষী জায়গা ক্রিয়েট করা হইতেছে এবং কিছু ফেক, এটি ওই সময় শেখ হাসিনা সরকারের ইন্ধনে বা না, আমি বলতেছি যে এটা কালচারাল ওয়ার। ফলে হেফাজতের সাথে আওয়ামী লীগের যেই দ্বন্দ্বের পর্বগুলি বিভিন্ন সময়, দৃশ্যমান অংশগুলির মধ্যে আমরা বারবার দেখছি এক ধরনের আপোষ, আবার আমরা দেখছি যে হেফাজতের উপর দমন পীড়ন, এই দুইটাই আমরা দেখছি। কিন্তু এইখানে যেটা হয়েছে যে যখনই কোনো দাবি বা যখনই দুইটা রাজনৈতিক পক্ষের মধ্যে, একটা সরকার এবং আরেকটা বিরোধী পক্ষ, এই ধরনের কোনো প্রমিনেন্ট দ্বন্দ্ব আমাদের সামনে আসে, সেই দ্বন্দ্বের মধ্যে যদি মানুষের মৌলিক সংকটের বিষয় না থাকে, যদি গণতন্ত্রের প্রশ্ন না থাকে, ভোটাধিকারের প্রশ্ন না থাকে, দ্রব্যমূল্য না থাকে, শ্রমিকের মজুরির ইস্যু না থাকে, এবং প্রসঙ্গত আমি বলি হেফাজত ইসলামকে এখন পর্যন্ত আমি কোনো দিন বাংলাদেশের এই যে শ্রমিকের নানান সংকট, আমরা দেখছি যে গার্মেন্টস শ্রমিক এর মধ্যেও 3 মাস ধরে বকেয়া বেতন পাচ্ছে না, আমাদের নানান পক্ষ সেগুলি সমাধানের চেষ্টা করতেছে। আবার আমরা জানি যে এই দেশে গার্মেন্টস মালিকদের এক ধরনের মনোপলি আছে, তারা রাষ্ট্রের ওপর এবং এক ধরনের একটা কর্তৃত্ব চালায়, যেহেতু রেমিটেন্সের একটা বড় প্রশ্ন তাদের অস্তিত্বের সাথে জড়িয়ে থাকে। কিন্তু এই জায়গাগুলিতে মানে হেফাজতের মতো রাজনৈতিক গোষ্ঠী কোনোদিনই দেখি নাই যে মানুষের কোনো মৌলিক সংকট, যে কারণে রেলের জমির আতাত হয়েছে, যেই কারণে তাদের উপর নরম গরম, যেটা যে এই খবরটার মধ্যে আমি দেখতেছিলাম যে তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরে হাত করা লাগায় ভাস্কর্য ভাঙার অপরাধে, এবং তাও নিশ্চিত না যে সেই ভাস্কর্য কে ভাঙছে। ফলে এই যে আওয়ামী লীগ এবং হেফাজতের যে দ্বন্দ্ব, এইটা আমরা যদি এটার সহজভাবে এটার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি যে আসল বিরোধিতা, আমি দেখব যে এটা একটা ছদ্ম বিরোধিতা ছিল, নানান ধরনের সুযোগ সুবিধা ক্লেম করার ব্যাপার ছিল। হেফাজতের অনেক নেতাকর্মী জেল খাটছেন, দমন পীড়নের শিকার হয়েছেন, কিন্তু তারা যে দমন পীড়নের শিকার হইলেও, সাধারণ মাদ্রাসার ছাত্ররা যে জেল খাটলো, কিন্তু তাদের নেতারা এই সেন্টিমেন্টটারে আসলে কিভাবে ব্যবহার করলো বিভিন্ন সময়। 2013 পরবর্তী আওয়ামী লীগের সময়ে হেফাজতের যে ভূমিকা, এবং সর্বশেষ জুলাইয়ের 24 তারিখ হেফাজতের ইসলামের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন এবং সেখানে তারা বলছেন যে তারা পরিস্থিতি স্থিতিশীল করা এবং পরিস্থিতির কন্ট্রোল মেকানিজম ঠিক করার জন্য সরকারের সাথে কাজ করবে। তখন কিন্তু যুদ্ধে নেমে গেছে এই দেশের মানুষ। ফলে আমি হেফাজত সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতি যারা করেন, আমি তাদের কাছে একটা আহ্বান জানাই আজকে, যে দয়া করে আপনারা এই যে ছদ্ম ইস্যু এবং মানুষের মধ্যে বিভাজনের যে ইস্যু এবং এই যে কালচারাল ওয়ার, এবং আপনাদের পেছনে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় এই বিভাজনের পন্থী আরও নানান রকম গোষ্ঠী কাজ করতেছে। আমাদের ভারত বিরোধিতা দরকার, আমাদের পানি প্রশ্নে, আমাদের বর্ডার প্রশ্নে, আমাদের এই পতাকা নিয়ে অহেতুক বিতর্ক করার দরকার নেই, আমাদের কোনো ফেক ইস্যু ক্রিয়েট করার দরকার নেই। আমাদের রিয়েল সমস্যা যেগুলি আমাদের সমাধান করতে হবে, যেগুলি আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক মর্যাদার প্রশ্ন, সেটার জন্য আমাদের কিন্তু অনেক প্রজ্ঞা এবং সৃষ্টিশীলতার পরিচয় দিতে হবে। আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, আমাদের পলিসি লাগবে। আমরা চাইলাম আর একটা আন্তর্জাতিক আইন ব্যবহার করে আমরা অভিন্ন নদীর পানি পেয়ে যাব, ব্যাপারটা তো এত সহজ হবে না। তার জন্য আমার যেই সৃষ্টিশীল, আমার যেই দৃঢ়তা, রাজনৈতিক দৃঢ়তা দরকার, এই ধরনের ফেক ইস্যু, ফেক ভারত বিরোধী ইস্যু সামনে এসে সেগুলির নষ্ট করে। হেফাজত সহ সব ইসলামিক গোষ্ঠীরে জানাই, আগামী দিনে অহেতুক যেই কালচারাল ওয়ারের ইস্যু, যেগুলি মানুষের মধ্যে বিভাজন ঘটায়, সেটার দিকে কম ফোকাস দিয়ে আপনারা মানুষের মৌলিক সংকট যেগুলি, সেগুলিকে একটু গুরুত্ব যেন তারা দেয়। আমরা একটি সংবাদে দেখলাম টঙ্গীতে কিশোর গ্যাং জড়াচ্ছে নানান অপরাধে। আপনার সংগঠন ছাত্রদল ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে যারা কিশোর,
তাদের জন্য আপনাদের বার্তাটা কি? কিশোর গ্যাংয়ের যে বিষয়টা, এটা বাংলাদেশের এখন একটা জাতীয় সমস্যা হয়ে গেছে। আপনি সে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী শহর সারা দেশে ছড়িয়ে গেছে। ফ্যাসিস্টরা এমন একটা মানে পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে যায় যে রাষ্ট্রের সমস্ত ফাংশনাল বিষয়গুলির প্রত্যেকটা সেক্টরই একটা মানে অধপতনের জায়গায় চলে যায়। আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে যে মোহাম্মদপুরে যে একদম উগ্র সন্ত্রাসবাদের মতো আপনি প্রত্যেকটা ঘরে ঘরে কিশোর ছেলেদের হাতে চাকু আছে, মানে ছোরা, তারপরে নানাবিধ মানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে 20-50-100 জন ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত সেনাবাহিনী সেখানে অভিযান পরিচালনা করছে। এই কিশোর গ্যাংরা কিন্তু হঠাৎ করে একদিনই তৈরি হয়ে যায়নি। আপনি প্রত্যেকটা এলাকায় আপনি জরিপ করে দেখবেন বা অনুসন্ধানী কোনো প্রতিবেদন যদি আপনারা তৈরি করে দেখবেন যে সেখানে ছাত্রলীগ, যুবলীগ বা ওই সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর বা থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ না কেউ মানে নিজ স্বার্থে বা তার মানে ওই এলাকায় তার বলয়কে শক্তিশালী করার জন্য অথবা সে যে সামাজিকভাবে প্রভাব বিস্তার করে বা বিভিন্ন টেন্ডার বাণিজ্য তার অপকর্মকে জায়েজ বা হালাল করার জন্য প্রতিষ্ঠিত এই যারা একটু দেখা গেছে পিছিয়ে পড়া মানে আর্থিক সংকটের আছে পরিবার বা দেখা গেছে বস্তি এলাকার অনেক ছেলে পেলে তাদেরকে মানে টাকা পয়সা দিয়ে প্যাট্রোনাইজ করে একটা পর্যায়ে যে এই যে মব কালচারটা তৈরি হয়েছে সস্তায় পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এদেরকে এই অপকর্মে তারা উৎসাহিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় একটি দায় রয়েছে এখানে যে আপনি যখন একটা অঞ্চলে এরকম ঘটে যে ঘটার পরে অন্য অঞ্চলের ছেলেপেলে তারা আরো উদ্বুদ্ধ হচ্ছে, এটা মানে খারাপ বিষয়টা দ্রুত ছড়ায় আর কি। আপনার সংগঠনের বার্তা কি? আমার সংগঠনের বার্তা হচ্ছে আপনি দেখেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অনেকগুলো বিষয় গুছিয়ে নেওয়ার বিষয় থাকে। আমরা সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে ছাত্রদলের 38টি টিম সারা বাংলাদেশের স্কুল কলেজ পর্যায়ে আমরা আমাদের কিশোরদেরকেই আপনারা সেখানে আমরা মূলত টার্গেট করেছি যে কিশোরদেরকে, তাদেরকে যে সামাজিকভাবে যে তাদের যে করণীয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে আদর্শিক বিষয়গুলো শেখানো হয় এবং তারা যে সমাজের তারা যে ঘরের রোগ না হয়ে ঘরের মানে আলো হওয়ার যে বিষয়টা সেটা আমরা মাঠে একদম প্র্যাকটিক্যালি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নবম দশম শ্রেণী বিশেষ করে একদম অষ্টম নবম দশম শ্রেণী এদের সাথে আমি নিজেও প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে 5 তারিখের পরে গিয়েছি। যতটুকু আমাদের জায়গা থেকে মোটিভেট করার চেষ্টা করা আমরা চেষ্টা করতেছি, পাশাপাশি সামনে তাদেরকে নিয়ে একটা ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো আমাদের থাকবে ইনশাআল্লাহ অচিরেই। তো সেখানে আমরা চেষ্টা করব যাতে এই প্রজন্ম যারা বাংলাদেশের ভুল পথে পরিচালিত না হয় এবং যে সঙ্গদোষে এবং যাদের সাহচর্যে তারা এই অপরাধ কর্মে লিপ্ত হয়েছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা একটি প্রক্রিয়া আগাচ্ছি যে যারা এদেরকে মানে বিপথে পরিচালিত করেছে এবং এর অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি ঢাকার বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখবেন যে প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনোভাবে এই আবি ফ্যাসিজমের তাদের হাত ছিল, যারা তাদেরকে যেমন মোহাম্মদপুর যে কিছুদিন আগে দেখছেন যে হাত কেটে নিয়ে গেছে, সে হাত কেটে তারপর থানা আওয়ামী লীগের সভাপতির বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে প্রত্যক্ষভাবে এই ফ্যাসিস্টরা তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য দায়ী। বাকিবিল্লাহ ভাই, উন্নয়ন ভাবনায় সবচেয়ে অবহেলিত গ্রন্থাগার, কালচারাল জিডিপির দিকে সরকারের নজর কম ছিল কেন? এটা তার ফোকাস পয়েন্টেই ছিল না। হিউম্যান ডেভেলপমেন্ট বা কালচারাল ডেভেলপমেন্ট এখানে একটা কামলা নির্ভর অর্থনীতি বানানোর চেষ্টা ছিল এই পুরা সময় জুড়ে, যে লোকজন খাটবে, এখানে জিডিপি বাড়বে এবং সেই টাকা তারা পাচার করবে। কিন্তু এইখানে আমি একটু উদাহরণ দেই যে 3,500 কোটি টাকা আমরা স্যাটেলাইটের জন্য ব্যয় করছি। এরপরে তো এই বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটের প্রজেক্টও নেওয়া হয়েছিল। আমার গ্রামের স্কুলে, যে স্কুল থেকে প্রতি বছর কেউ না কেউ বুয়েটে মেডিকেলে চান্স পাইছে, সেই স্কুলে গত 5 বছর কোনো স্টুডেন্ট সায়েন্স পড়ে না, কারণ বিজ্ঞান শিক্ষার অবকাঠামো ডিস্ট্রয় হয়ে গেছে, ভালো একজন বিএসসি শিক্ষক নাই। এখন আমি হাজার হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট কিনতেছি, কারণ এখানে আমার দুর্নীতির সুযোগ আছে, এখানে আমার অনেক ধরনের এই ইকোনমিক আলিগারদের আরও ভাগবাটোয়ারা দেওয়ার সুযোগ আছে। কিন্তু আমি যদি 2,000 কোটি টাকা খরচ করতাম, ওর অর্ধেক টাকা যে আমি বিজ্ঞান শিক্ষার অবকাঠামো তৈরি করব, বা আমার এইখানে আমাদের ন্যাশনাল যেসব প্রতিষ্ঠান, বাপেক্সের মতো প্রতিষ্ঠান, যে আমি আমার এই জায়গায় সায়েন্টিফিক রিসার্চার এবং এটার পেছনে আমি বিনিয়োগ করব, এটা আমরা অনেক আগায় যাইতে পারতাম। সুতরাং মূল জায়গা যেটা, যে ডামাডোল যেটা প্রদর্শন, স্যাটেলাইট, টানেল, এইগুলির মধ্যে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এখানে টাকা সরানোর সুযোগ আছে, লোক দেখানো, এবং যে কোনো ধরনের কালচারাল এবং হিউম্যান রিসোর্স মানে বিল্ড হয়, এর সব কিছু মারাত্মক মানে অবহেলার মধ্যে ছিল। গবেষণা বাজেট সেটা ছিল না, মানে প্রত্যেকটা জায়গার এদিকে নজর ছিল না। শুধু
কামলা তৈরির দিকে নজর ছিল। জি, বাকি ভাই ধন্যবাদ। আমান, অ্যাক্রিডিটেশনাল কাউন্সিলের 5 বছরের কর্মশালা 135টি আমরা একটি সংবাদ শিরোনামে দেখলাম। অ্যাক্রিডিটেশন একটিও না, এটা কি বিশ্ববিদ্যালয়গুলোর অসহযোগিতা না কাউন্সিলরদের সমস্যা? বিগত দিনে আমরা যখন আন্দোলন সংগ্রাম করতেছিলাম, আওয়ামী লীগের বিরোধী ভিন্ন মতের বা মতের ছাত্রলীগের কেউ। ভিন্ন মতের যারা, তারা দেখা গেছে অনেক সময় ছাত্রলীগের আক্রোশের শিকার হয়ে শিক্ষক যে বাবার পিতৃতুল্য মাতৃতুল্য তাদের কাছে গিয়ে আশ্রয় প্রশ্রয় নেওয়ার জন্য আমরা যেতাম অনেক সময়। এমনও ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিজে পিকেটিং অংশগ্রহণ করে আমাদের ছাত্র দলের কর্মীদের বা অন্য যারা ছাত্রলীগের ভিন্ন মতের তাদেরকে ধরিয়ে দিচ্ছে। তো সুতরাং এমন একটা পচে গলে যাওয়া অবস্থায় এই প্রতিষ্ঠানগুলি ছিল। এবং আপনি যেটা বলেন সেটার স্পষ্ট উদাহরণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের এখানে একটা গোড়ামি আছে, তাদের একটা মানে যেটা ভাবসাবের বিষয় আর কি, তাদেরকে অসহযোগিতা করা, পাশাপাশি যে এই যে প্রত্যয়ন পরিষদে যারা আছে তাদের অদক্ষতা এবং কাজে অনাগ্রহী হওয়া, হ্যাঁ, এবং সমন্বয়হীনতা এখানে স্পষ্ট। জি, আমান, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে নতুন এক বাংলাদেশে আমরা পরিবর্তিত এই সময় নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের কাছে কি প্রত্যাশা বা কোনো পরামর্শ আছে কিনা? তাদেরকে পাবলিক পালস বুঝতে হবে যে জনগণ কি চায়, ঠিক আছে, মানুষের মানে যেগুলি মৌলিক চাওয়া সেই বিষয়গুলিতে মনোযোগ দিয়ে যাতে মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত না হয়, ফ্যাসিস্টরা কোনো প্রকার কোনো সুবিধা সুযোগ সন্ধান এখান থেকে না করতে পারে, সেই বিষয়ে সজাগ থাকতে হবে। ধন্যবাদ। বাকি ভাই, 5 আগস্টের পরিবর্তিত এই সময় প্রত্যাশা এবং পরামর্শ এই কি? মুহূর্তে মানুষের মৌলিক সংকটের দিকে জোর দিতে হবে। বাজারের একটু মানে যেই ভয়াবহ অবস্থা ছিল সেখান থেকে মনে হচ্ছে যে একটু relief কিন্তু হয়েছে। এইখানে এখনো মুদ্রাস্ফীতি অনেক হাই এবং সেটাকে নিয়ন্ত্রণের জন্য যত দ্রুত সম্ভব তার সেই জায়গায় উদ্যোগ নিতে হবে। আপাতত এটাই। ধন্যবাদ বাকিবিল্লাহ ভাই, ধন্যবাদ আমানুল্লাহ আমান, আপনাদের দুজনকে। দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।